যে রেশিওটা আমাদেরকে বেশি ফোকাস করবে ইপিএস পি রেশিও এবং ডেট ইকুইটি রেশিও। যদি মার্কেট প্রাইস কম থাকে তখন বলবো যে সেটা হচ্ছে আন্ডার ভ্যালুড ন্যাবের চেয়ে, আর একটা হচ্ছে যদি ন্যাবের চাইতে মার্কেট প্রাইসটা বেশি থাকে তাহলে সেটা ওভার ভ্যালুড, এবং যদি সমান সমান থাকে সেটাকে আমরা ফেয়ার ভ্যালু বলবো। এই সূত্রটা যদি আপনি সহজে মনে রাখতে পারেন তাহলে এটা আশা করা যায় যে আপনি খারাপ শেয়ার থেকে বেঁচে থাকতে পারবেন, সহজেই একটা ভালো শেয়ার ধরতে পারবেন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক সুন্দর একটি পর্ব আমি নিয়ে আসছি, যেখানে আমরা শিখব কীভাবে দ্রুত শেয়ার মার্কেট থেকে একটা স্ক্রিপ্টকে আমরা বাছাই করতে পারি। ওয়ারেন বাফেটের সিক্রেটগুলির ভিতরে এক নম্বরে ছিল ভ্যালু ইনভেস্টিং, অর্থাৎ একটা শেয়ারের প্রকৃত মূল্য কীভাবে আমরা ইনভেস্ট করতে পারি। এর মানে হলো আমরা একটা শেয়ারের ইন্ট্রিনসিক ভ্যালু, এই শেয়ারটার বিজনেস কেমন এবং তার গ্রোথ কেমন এটা দেখে ইনভেস্ট করেছিলাম। তো আমরা চাইবো যে একটা ভালো শেয়ার ইনভেস্ট করতে, যেখান থেকে আমরা লস থেকে বাঁচতে পারবো এবং প্রফিট করব। আমার এই আলোচনাটাকে আমি 3 ভাগে ভাগ করতে চাই। প্রথমত, এই আলোচনার জন্য আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং বাই সেল এন্ট্রি পয়েন্ট, এই তিনটাকে যদি আমরা যৌথভাবে অ্যানালাইসিস করি তাহলে আমরা অবশ্যই একটা ভালো স্টককে দ্রুত বাছাই করতে পারবো। এখন কথা হলো যে এই বিস্তারিত এই আলোচনা থেকে খুব সংক্ষেপে কিভাবে আপনি ইফেক্টিভলি একটা ভালো শেয়ারকে বাছাই করতে পারবেন এ ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। আশা করি এটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই এখান থেকে ভালো কিছু ইনশাল্লাহ শিখতে পারবেন। ধরুন আপনি একটি গাড়ি কিনতে যাচ্ছেন, আপনি কি শুধু বাইরে দেখে কিনবেন? না, আপনি জানবেন ইঞ্জিন কেমন, ফুয়েল খরচ কত, ব্রেক ঠিকঠাক তো। ঠিক একইভাবে শেয়ার কেনার আগে আপনাকে বুঝতে হবে কোম্পানিটার ভিতরের অবস্থা কেমন, আর এটাই হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। একবার এক তরুণ বিনিয়োগকারী শেয়ার কিনল, কারণ সবাই বলেছে দাম বাড়বে। কিছুদিন পর শেয়ারটা হঠাৎ 30% পড়ে গেল। সে বলল, আমি জানতাম না কোম্পানিটা লস করছিল। আপনি যেন এমন ভুল না করেন, আর সেই জন্যই আজকে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে এর খুঁটিনাটিটা দেখব এবং সংক্ষেপে কিভাবে আমরা একটা ভালো কোম্পানি বাছাই করতে পারি সে বিষয়ে আলোচনা করব। আমরা সংক্ষেপে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কয়েকটি বিষয় সম্পর্কে বলতে পারি। যেমন প্রথমে এই এরিয়াটা অন্তর্ভুক্ত করে ফিনান্সিয়াল ডাটা, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। কোম্পানি অ্যান্ড ইন্ডাস্ট্রি স্ট্রেংথ, এটা আসলে কতগুলো বিষয়কে অন্তর্ভুক্ত করে। যেমন ধরেন বিজনেস মডেল, ব্যবসার ধরন কেমন, ম্যানেজমেন্ট কোয়ালিটি, পরিচালনা বোর্ড কেমন, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, বাজারে বিশেষ সুবিধা, গ্রোথ পোটেনশিয়াল, ভবিষ্যৎ প্রবৃদ্ধি। এই বিষয়গুলোকে মূলত আমরা এই কোম্পানি স্পেসিফিক অ্যানালাইসিসে আমরা এর স্ট্রেংথ পরিমাপের জন্য ব্যবহার করে থাকি। এছাড়া কিছু ইকোনমিক অ্যানালাইসিস রয়েছে, যেমন ধরেন শিল্প এবং অর্থনৈতিক বিশ্লেষণের মধ্যে সংশ্লিষ্ট সেক্টরের অবস্থা কেমন, তার ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন, জিডিপি গ্রোথ রেট ইত্যাদি অর্থনৈতিক সূচক, অথবা সরকারের যে মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি কীভাবে শেয়ার মার্কেটের উপর প্রভাব বিস্তার করে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এবং সর্বশেষ হচ্ছে ভ্যালুয়েশন বা মূল্য নির্ধারণ। এটা আসলে ইন্ট্রিনসিক ভ্যালু ভার্সাস মার্কেট ভ্যালু, অর্থাৎ মার্কেট ভ্যালু যেটা আমরা দেখতে পাই তার সাথে ইন্ট্রিনসিক ভ্যালুর যে একটা কম্পারিজিভ অ্যানালাইসিস করে শেয়ারটিকে আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড, এটাকে আমরা বুঝতে সহায়তা করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এবার আসেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে সংক্ষেপে আমরা দেখে নিই, যেহেতু এই বিষয়গুলো জানার মাধ্যমে আমরা আমাদের ভিত্তিকে শক্তিশালী করতে চাচ্ছি। আমরা মানুষের পিছনে না দৌড়িয়ে আমরা নিজেই কীভাবে একটা ভালো শেয়ার বাছাই করতে পারি সেই বিষয়গুলোর জন্য আমাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের বেসিক ধারণাটা অবশ্যই রাখতে হবে। আপনারা সবাই জানেন যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে 3টে পার্ট থাকে, মেনলি ইনকাম স্টেটমেন্ট। এটা খুললে দেখা যাবে মেইনলি 3টে বিষয় আমাদের লাগবে, সেটা রেভিনিউ, নেট ইনকাম এবং ইপিএস, আর্নিং পার রেশিও। আর ব্যালেন্স শিট যদি আমরা ধরি, যেটা প্রত্যেক কোম্পানিতে প্রতিদিন দেখি ডেইলি অ্যাফেয়ার্সে, সেটা এখানে থাকে অ্যাসেট, লায়াবিলিটি এবং ইকুইটি। এছাড়া ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটা একটা কোম্পানির কারেন্ট যে সিচুয়েশনটাকে প্রকাশ করে, সেটা হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো, ইনভেস্টিং ক্যাশ ফ্লো এবং ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো। তাহলে এবার আমরা বিষয়তে চলে আসি, যে বিষয়ে আমরা সহজে একটা কোম্পানির বাছাই করতে পারি এবং সেই কোম্পানিটা অবশ্যই আমাদেরকে লাভ এনে দেবে। সেরকম বিষয় আমরা ফিনান্সিয়াল অ্যানালাইসিসের উপর আমরা ফোকাস করব। ফিনান্সিয়াল অ্যানালাইসিসের ভিতরে কয়েকটি বিষয় আছে, যেমন আমরা খেয়াল করবেন যে ইপিএস পি রেশিও, এই দুটো বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপর আরওই, ডেট ইকুইটি রেশিও, এটাও খুব গুরুত্বপূর্ণ আমাদের কোম্পানির স্ট্রেংথ বাছাই, এবং কারেন্ট রেশিও, বর্তমান অবস্থাটা আসলে কোম্পানিটা ভবিষ্যতে ডিভিডেন্ড দিবে কি দিবে না, এই বিষয়গুলো আমাদের যদি অ্যানালাইসিস করতে হয় তাহলে এই রেশিওগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে যে রেশিওটা আমাদেরকে বেশি ফোকাস করবে ইপিএস পি রেশিও এবং ডেট ইকুইটি রেশিও। তাহলে আমরা ইপিএসটা কি এটা আমরা সবাই জানি, শেয়ার প্রতি আয়, অর্থাৎ
আর্নিং পার শেয়ার, আমাদের টোটাল আর্নিংসকে যদি আমরা টোটাল শেয়ার দ্বারা ভাগ করি তাহলে এইটা যত বেশি হবে তত ভালো। আমাদের এই পরিমাপটা জানতে হবে, এখানে এই পরিমাপটা আমাদের জানতে হবে। পিই রেশিও, পিই রেশিওটা হচ্ছে শেয়ারের দামকে যদি আমরা ইপিএস দিয়ে ভাগ করি, একটা কোম্পানির শেয়ারের যত দাম রয়েছে তা যদি আমরা ওই কোম্পানির ইপিএস দিয়ে ভাগ করি তাহলে আমরা পি রেশিও পাবো। এখানে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, পি রেশিওটা 10 থেকে 20-এর মধ্যে হলে সাধারণত ভালো হয়। এর চেয়ে কম হওয়াও কোম্পানির এক্সটেন্স সম্পর্কে যেমন সন্দেহ নিয়ে আসে, তেমনি বেশি হওয়াটাও যে কোম্পানি ওভার ভ্যালুড হয়ে গেছে এরকম একটা ধারণা নিয়ে আসবে। এছাড়া আমাদের ROE অর্থাৎ ইকুইটি, শেয়ার হোল্ডার যারা তাদের যে সম্পত্তির উপরে কতটুকু লাভ হয়েছে, যে মালিকানাধীন মূলধনে আয়, এটা আমাদের 15%-এর যদি বেশি হয় তাহলে ধরতে হবে কোম্পানিটি গ্রোথ আছে, ব্যাংকে কোম্পানিতে ইনভেস্ট করা লাভজনক, এই বিষয়টা ধরতে হবে। ডেট ইকুইটি রেশিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক কোম্পানি আছে তার মূলধনের সাথে ডেট বেশি বা ঋণ বেশি, এটা খুবই হতাশাজনক। কারণ কি, যখন আপনার ডেট বেশি থাকবে তখন সেটার ইন্টারেস্ট থাকবে এবং ইন্টারেস্ট দিতে গিয়ে দেখবে যে তার মূলধনের উপর একটা তার প্রফিটের উপর একটা প্রভাব পড়ে, যাতে প্রফিট কমে যায়। তাই আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, অবশ্যই যেন ঋণ এবং মূলধন মিনিমাম এক থাকে, অর্থাৎ আমরা ওই কোম্পানিতে বিনিয়োগ করব যাতে করে এই রেশিওটা যাতে 1-এর কম থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে মনে রাখার বিষয়। বেশি থাকলে সেটা একটা ঝুঁকিপূর্ণ কোম্পানি। এবং সর্বশেষ একটা কারেন্ট রেশিও দেখব। সে কারেন্ট রেশিওটা হচ্ছে কি, বর্তমানে কোম্পানি কীরকম ব্যবসা করছে, তার টার্নওভার কেমন, এই বিষয়টা আমরা কারেন্ট রেশিওর মাধ্যমে জানতে পারি। বর্তমান সম্পদ অর্থাৎ কারেন্ট অ্যাসেট বাই ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি, এটার মাধ্যমে আমরা যে রেশিওটা পাবো সেটা 1.5 এর চাইতে যাতে বেশি হয়, অর্থাৎ সম্পত্তির পরিমাণটা যাতে দায়ের চাইতে বেশি থাকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ 1.5-এর চেয়ে অ্যাসেট বেশি থাকতে হবে। এবং এখানে যতগুলো পরিমাপ আছে এটা যদি আমরা মনে রাখি তাহলে একটা কোম্পানির কতটুকু শক্তিশালী এবং তাতে বিনিয়োগ করা কতটুকু লাভজনক হবে, এই বিষয়টা জানা আমাদের জন্য খুবই সহজ হবে। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে এখন দেখব, যে বিষয়টা আসলে আমাদের সহজে একটা কোম্পানির ইনভেস্ট করব কি করব না এই ডিসিশনটা 1 সেকেন্ডে নিতে সাহায্য করবে। সেটা হচ্ছে ন্যাভ ভার্সাস মার্কেট প্রাইস। আমরা সাধারণত মার্কেট প্রাইসের পিছনে দৌড়াই, অর্থাৎ মার্কেট প্রাইস যদি ভালো হয় তো আমরা মনে করি যে বাড়তেছে তো এটা খুব ভালো হবে, আমরা ঝাঁপাই পড়ি। ওই শেয়ারটা দেখা যায় যে ওটা আসলে ওভার ভ্যালুড। হ্যাঁ, ওটা তার কোম্পানির যে মূল অ্যাসেট আছে তার চাইতে অনেক বেশি মার্কেটে রয়েছে, অর্থাৎ এটা নিয়ে গেম হচ্ছে, যে কেউ এটা থেকে ধরা খাবে। তো এরকম পরিস্থিতিতে আমরা এটা থেকে বাঁচার জন্য আমরা অবশ্যই সরাসরি ন্যাপ অর্থাৎ নিট অ্যাসেট ভ্যালু এই বিষয়টাকে গুরুত্ব দিব। নেট অ্যাসেট ভ্যালুটা আসলে কি, টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটিকে যেটা আসবে সেটা যদি টোটাল নাম্বার অফ শেয়ার দেওয়া ভাগ করি তাহলে আমরা এই ন্যাপকে পাবো। ন্যাবের মাধ্যমে আসলে কি করা হয়, মার্কেট প্রাইস যেটা আমরা দেখতে পাই প্রতিদিন ডিএসসিতে, সে মার্কেট প্রাইস ওঠানামা করে। ওই মার্কেট প্রাইসটা যদি ন্যাবের চাইতে কম হয় তাহলে বুঝতে হবে যে কোম্পানির শেয়ারটি ভালো, কারণ হচ্ছে তার প্রকৃত অ্যাসেটের চাইতে মার্কেট প্রাইস এখনও কম আছে, শেয়ারটি আন্ডার ভ্যালুড হতে পারে, এটি সাধারণত ভালো সংকেত দেয়। এই বিষয়টাকে আমাদেরকে সবসময় মুখস্থ রাখতে হবে। এরপরে মার্কেট প্রাইস যদি বেশি হয়ে যায় ন্যাবের চাইতে তাহলে শেয়ারটি ওভার ভ্যালুড হয়ে গেছে, তখন এটা তবে ভেবে দেখতে হবে যে এত প্রিমিয়াম কেন, অর্থাৎ এই শেয়ারটি কেন এত বাড়ছে, এটা কি আসলেই কোনো গ্রোথ হচ্ছে কিনা, এর ব্যবসা খুব ভালো হচ্ছে কিনা, এটা চেক করে আমাদের ইনভেস্ট করতে হবে। আদারওয়াইজ এটা নিয়ে গেম হলে আপনি ধরা খাবেন। এরপর মার্কেট প্রাইস আর ন্যাব যদি সমান হয় তাহলে বাজার এবং সম্পদের প্রকৃত মূল্য প্রায় মিলে গেছে, এই জন্য এটাকে আমি ফেয়ার ভ্যালু বলবো। অর্থাৎ একটাকে বলবো আমরা যদি মার্কেট প্রাইস কম থাকে তখন বলবো যে সেটা হচ্ছে আন্ডার ভ্যালুড ন্যাবের চেয়ে, আর একটা হচ্ছে যদি ন্যাবের চাইতে মার্কেট প্রাইসটা বেশি থাকে তাহলে সেটা ওভার ভ্যালুড, এবং যদি সমান সমান থাকে সেটাকে আমরা ফেয়ার ভ্যালু বলবো। এই সূত্রটা যদি আপনি সহজে মনে রাখতে পারেন তাহলে এটা আশা করা যায় যে আপনি খারাপ শেয়ার থেকে বেঁচে থাকতে পারবেন, সহজেই একটা ভালো শেয়ার ধরতে পারবেন কয়েক মিনিটের মধ্যে। এখন কথা হলো যে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি ইপিএস পি রেশিও এগুলো স্টেটমেন্ট খুঁজে কীভাবে বের করব। হ্যাঁ, এটার একটা সহজ পদ্ধতি হচ্ছে, অধিকাংশ আপনারা দেখবেন ডিএসসিতেও এটার তথ্যগুলো দেওয়া থাকে, এর সাথে এই রেশিওগুলো দ্রুত চেক করার জন্য আরও কিছু তথ্য থাকে, যেমন শেয়ার হোল্ডার ইনভেস্টমেন্ট কত আছে টোটাল তাদের, অর্থাৎ তাদের ডিভিডেন্ড কোয়ালিটি কেমন, এই বিষয়গুলো আমি আপনাদেরকে কোথায় পাবো এই বিষয়ের জন্য আমি সংক্ষেপে আমরা কেউ এটা পেতে পারি, আপনাদেরকে সংক্ষেপে এটা দেখানোর চেষ্টা করছি। ডিএসসিতে যদি আসেন এখানে আপনারা একদম নিচে গিয়ে স্ক্রল করে দেখবেন যে বাই ট্রেড করে ঢুকবেন। ট্রেড করে ঢোকার পরে এখানে আপনারা
বাই ক্যাটাগরি অনুযায়ী আমরা চয়েস করলে সহজে জিনিসটা পেয়ে যাব। সেক্টর ওয়াইজ কোম্পানির লিস্টে ঢুকে আমরা যদি দেখতে চাই, যেমন ফার্মাসিউটিক্যাল সেক্টরটাকে দেখতে চাচ্ছি, এর ভিতরে যেমন ধরেন বেক্সিমকো ফার্মা যদি আমরা দেখতে চাই, তো সেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে প্রতি বছর 22, 23, 24। আমরা লাস্ট 3 ইয়ার্স দেখব যে আমরা এখন 23, 24, 25 এই 3 বছরটা যদি দেখি যে গ্র্যাজুয়ালি এই ডিভিডেন্ড রেট কিন্তু বাড়ছে 35, 35, 40। এছাড়া এরা যদি আমরা ইপিএসটাকে দেখতে চাই, ইপিএস এখান দিয়ে আমরা পেয়ে যাব। ইপিএসের যে কোয়ার্টারলি ইপিএস 3টা থাকে এখানে, যে কোয়ার্টারলি ইপিএস ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এরপরে পি রেশিও ধীরে ধীরে বাড়তেছে। এটা লক্ষণ হচ্ছে যে এই শেয়ারটি এই কোম্পানিটিতে গ্রোথ আছে, যার কারণে পি রেশিও বাড়তেছে। পি রেশিও ধীরে ধীরে বাড়বে। আর হচ্ছে সর্বশেষ আমরা এই বক্সটা থেকে অনেক তথ্য পেয়ে যাবো একসাথে। 1 নম্বর হচ্ছে আপনাদের ইপিএসের তথ্যটা এখানে পাবো। ইপিএস যদি আমরা লাস্ট 3 ইয়ার্স নেই, এখানে 23 আছে, এখানে 24 আছে, দেখতে পাচ্ছেন 10.34, 13.7, আর এখন বর্তমানে যেটা আমরা জানি সেটা হচ্ছে 16.4, এই যে এরকম। তার মানে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, গ্র্যাজুয়ালি বাড়তেছে। এরপরে আমরা যদি ন্যাপ দেখি, যেটা আমরা বলছি যে চট করে বোঝার জন্য ন্যাপটা খুব শক্তিশালী, অবশ্যই ন্যাপকে আমরা ইপিএস এবং পি রেশিওর সাথে মিলিয়ে দেখব। তো এখানে ন্যাপ দেখা যাচ্ছে যে লাস্ট 3 ইয়ার্সে এটাও বেড়েছে, যেমন 97.91, এরপর বেড়ে 2024 হয়েছে 107.48, এবং বর্তমানে এটা আছে 111 অ্যাবভ। তাহলে এই যে দেখা যাচ্ছে ন্যাপ, তার অ্যাসেট ভ্যালু হচ্ছে 111 টাকা, আর এই শেয়ারটি কিছুদিন আগেও 85 টাকা ছিল। তার মানে এই শেয়ারটি কেনা অবশ্যই লাভজনক ছিল। এরপরে আমরা আরেকটা জিনিস দেখি যে প্রফিট, লাস্ট 3 ইয়ার্সের প্রফিটটা এখানে সুন্দর করে দেওয়া আছে। আপনারা দেখবেন যে প্রফিট ধীরে ধীরে ইনক্রিজ করতেছে। তাহলে এই চিত্রটা দেখেও আমরা সহজে একটা কোম্পানি সম্পর্কে আমরা ধারণা করতে। ফাইনালি আমরা আরেকটা জিনিস দেখব, স্পন্সরের হোল্ডিং। স্পন্সর হোল্ডিংটা হচ্ছে স্পন্সররা কত ধরে রাখছে এটা আমরা এখানেও দেখতে পারবো। এখানে যদি আমরা যাই, স্পন্সর হোল্ডিংস আছে এখানে 30%, ইনস্টিটিউশনের আছে 25.24%, এরকমভাবে ফরেনারদের এবং পাবলিকের আছে মাত্র 16.70। তার মানে খুবই একটা কম পোর্শন আছে পাবলিকের হাতে। মানে এই কোম্পানিটি আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউশন কিনতেছে, মানে এটা ভালো দিক যে ইনস্টিটিউশন কেনা মানে একটা কোম্পানি সম্পর্কে তাদের ভালো ধারণা আছে, এবং একটা ইনস্টিটিউশন কেনা মানে দীর্ঘদিন ধরে সেটা হোল্ড করা। এই বিষয়গুলোকে খেয়াল করলে দেখবো যে এটা একটা অবশ্যই ভালো কোম্পানির নিদর্শন বহন করে। আরেকটা জিনিস হচ্ছে ডেট ইকুইটি রেশিওর জন্য আমরা কোথায় পাবো, যে এখানে আছে শর্ট টার্ম ডেট, এখানে দেওয়া আছে লং টার্ম ডেট। অর্থাৎ এই পেজের মধ্যে অনেক তথ্য আপনারা সহজে পেয়ে যাবেন। এছাড়াও আরও কিছু প্ল্যাটফর্ম রয়েছে, যেমন স্টক নাও, এগুলো আপনারা চেক করতে পারেন, কারণ ওইগুলো মোটামুটি এখান থেকে তথ্য নিয়ে খুব সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে উপস্থাপন করে। এখন আমরা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সম্পর্কে একটা উদাহরণ হিসেবে আমরা নিয়ে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনকাম স্টেটমেন্ট যদি দেখা যায়, তাহলে রেভিনিউ আসছে 46.34 বিলিয়ন। আপনার ইনকাম স্টেটমেন্ট চেক করে এটা পেয়ে যাবেন। নেট ইনকাম হচ্ছে 6.35 বিলিয়ন। তো এখান থেকে আমরা ইপিএসটাকে নির্ধারণ যদি করি, তাহলে দেখা যাচ্ছে 2025-এ এর ইপিএসটা হয় 14.24। এর মানে হচ্ছে ইপিএস বৃদ্ধি পেয়েছে। আর ইপিএস বাড়া মানে আমরা সূত্র কি জানি? ইপিএস বাড়া মানে হলো, ইপিএস বৃদ্ধি পাওয়া মানে হলো কোম্পানির গ্রোথ ভালো। ইপিএস বাড়া মানে যত বেশি তত ভালো। এই বিষয়টাকে আপনারা ভালোভাবে মনে রাখবেন, এই সূত্রটাকে। তাহলে আপনারা একটা কোম্পানির দিকে তাকালেই তার ভালো মন্দ সহজে বুঝতে পারবেন। তাহলে আমরা এই বেক্সিমকোতে দেখতে পাচ্ছি তার ইপিএস বেড়েছে। এরপর অন্যান্য রেশিও যদি পি রেশিও দেখা যায় 7.4, তারপর হচ্ছে অথচ এই সেক্টরের পি রেশিও 10। এরপর হচ্ছে আরওই, যেটা আমরা দেখলাম, আরওইতে এখানে শেয়ার হোল্ডার্সদের আয় অনেক বেড়েছে। ডেট ইকুইটি রেশিওটা আমরা বলছি যে অনেক চেয়ে কম, তার মানে এখানে 0.12, অনেক ভালো, মাত্র 12%। তার মানে এর ডেট অনেক কম, ঋণ অনেক কম। আর ঋণ কম থাকা মানে একটা কোম্পানি সহজেই তার লাভটাকে ধরে রাখতে, রিটেন করতে পারবে এবং কোম্পানি বড় হতে পারবে। ডেট ইকুইটি রেশিও আমরা এখানে দেখেছি, তার টোটাল ডেট হচ্ছে 3.34 বিলিয়ন মাত্র। এভাবে একটা কোম্পানির বিভিন্ন ফান্ডামেন্টাল তথ্য থেকে আমরা এগুলো নিতে পারি। এভাবে ভ্যালুয়েশন এবং গ্রোথ যদি করেন, তাহলে দেখা যাচ্ছে যে এটা কনসেনসাস 12 মান্থ টার্গেট হচ্ছে
150, অর্থাৎ এই শেয়ারটিকে যদি ভ্যালুয়েশনের মাধ্যমে ইন্ট্রিনসিক ভ্যালু নির্ধারণ করতে যান, তাহলে দেখা যাবে যে এটার প্রকৃত মূল্যটা যদি আমরা নির্ধারণ করতে চাই, তাহলে দেখা যাবে যে এটা 150 টাকা 90 পয়সা, অর্থাৎ 150 টাকা পর্যন্ত এই শেয়ারটা বাড়ার ক্ষমতা রয়েছে। তার মানে কত সহজে আমরা একটা শেয়ার কত বাড়তে পারে, একদম অ্যাকচুয়াল তথ্য আমরা এখান থেকে খুব সহজে আমরা বের করতে পারি এবং আমরা ফাইনালি ডিসিশন নিতে পারি যে এটার বিজনেস স্ট্রেংথ। সর্বশেষ আমরা যদি একটু এক্সাম্পলের দিকে তাকাই, তাহলে আমরা দেখব আমরা 3টে কোম্পানির সাথে যদি আমরা কম্পেয়ার করি বর্তমান মার্কেটে, হ্যাঁ, সেখানে আমরা এই তথ্যটা হচ্ছে 3/8/2025 একটা তথ্য। আমি যখন এই স্ক্রিপ্টটা লিখছিলাম তখনকার তথ্য নিয়ে এখানে আমি উপস্থাপন করেছি। সেখানে হচ্ছে ইপিএস, পি রেশিও এবং আরওই, অর্থাৎ যে তথ্যগুলো আমি বলেছি ওইটা আমরা এখানে প্র্যাকটিক্যালি আমরা একটা এক্সাম্পল হিসেবে আমি এখানে নিয়ে আসছি খুব সুন্দর করে। যেমন ধরেন বেক্সিমকো ফার্মার ইপিএস আমরা যদি দেখি 14.24 আমরা দেখাইলাম ইকুয়েশন করে, পি রেশিও এত, এবং দেখতে পাচ্ছি যে এই ইপিএস গত 3 বছরে গ্র্যাজুয়ালি বেড়েছে এবং খুব ভালো বেড়েছে। আর পি রেশিওটা অনেক কম, 10 থেকে 15 বলেছি, তার চেয়ে পি রেশিওটা কম আছে। আর আরওই, হ্যাঁ, সেটাও গ্র্যাজুয়ালি ইনক্রিজিং। হ্যাঁ, শেয়ারহোল্ডার্স ইকুইটি মানে তাদের যে মুনাফা, শেয়ারহোল্ডার্সদের ইকুইটির উপরে যে লাভ, সেটা ধীরে ধীরে বেড়েছে। ডেট ইকুইটি রেশিও একের চাইতে অনেক কম। তো এইভাবে যদি কম্পারিজন করা যায়, তাহলে আমরা দেখব যে এই শেয়ারগুলো খুব ভালো পজিশনে রয়েছে। এর মধ্যে বেক্সিমকো ফার্মাটা সবচেয়ে ভালো, প্রগতিরও দেখা যাচ্ছে যে ইপিএস এটা ভালো রয়েছে, আর রূপালীটা ইপিএস মাইনাস। এখন কথা হচ্ছে যে আমাদের যে ছোট ট্রিক্সটা আমরা যেটা জানি যে এইগুলোর সাথে, এই যে রেশিওগুলোর সাথে আমরা যে জিনিসটাকে সহজেই মিলাবো সেটা হচ্ছে ন্যাভ। এই ন্যাভটা হচ্ছে একটা কোম্পানির মূল অ্যাসেট। হ্যাঁ, অ্যাসেট ভ্যালুটা কেমন সেটা আমরা দেখব। কোম্পানির বেক্সিমকো ফার্মা দেখা যাচ্ছে যে যদি আমরা ন্যাভ নির্ণয় করি বা ইন্ট্রিনসিক ভ্যালু যদি আমরা নির্ণয় করি, তার ন্যাভ হচ্ছে 111.35, এটা আপনারা ওয়েবসাইটে দেখবেন এরকম আছে। আর এটার যদি ইন্ট্রিনসিক ভ্যালুটা অনেক নির্ধারণ করেছেন 140 থেকে প্রায় 200 পর্যন্ত, কেউ 240 পর্যন্ত নির্ধারণ করেছেন, অর্থাৎ এই শেয়ারটি 240 টাকা পর্যন্ত বাড়তে পারে কোম্পানির গ্রোথ যদি স্টেডি থাকে। মার্কেট প্রাইস বর্তমানে 116 টাকা 10 পয়সা আছে। আর এর গ্যাপটা তাহলে কত? গ্যাপটা দেখা যাচ্ছে যে 24 টাকা 40 পয়সা। এর মানে হচ্ছে ন্যাভ মার্কেট প্রাইসের চাইতে বেশি আছে 24 টাকা। এর মানে কোম্পানি এখনও কেনার যোগ্য। 116 টাকা হয়েছে 85 টাকা থেকে বেড়ে, তারপরও এই কোম্পানিটি আপনি কিনতে পারেন এবং খুব নিশ্চিন্তে থাকতে পারেন, এর কারণ এটা আন্ডার ভ্যালুড। হ্যাঁ, এই ক্ষেত্রে ফেয়ার ভ্যালু, আর এই ক্ষেত্রে আন্ডার ভ্যালুড। এবার প্রগতি লাইফের কথা যদি ধরেন, সেটারও ন্যাভ হচ্ছে 120 টাকা, আর প্রগতি লাইফ মার্কেটে আছে মাত্র 106 টাকা। তার মানে এটারও পার্থক্য 13 টাকা 50 পয়সা, অর্থাৎ আপনি যদি 106 টাকায়ও কেনেন তাহলে শেয়ারটা আন্ডার ভ্যালুডে কিনলেন। হ্যাঁ, এরপর রূপালী লাইফ, সেটা হচ্ছে এর ইন্ট্রিনসিক ভ্যালুটা 160 টাকা, আর মার্কেট প্রাইস হচ্ছে মাত্র 85 টাকা 10 পয়সা, অর্থাৎ 30 টাকা এখনও নিচে রয়েছে। অর্থাৎ আপনি যদি এই 85 টাকায়ও শেয়ারটি কেনেন, তাহলে আপনি এটা কত কমে কিনলেন, তার ইন্টেন্সিভ ভ্যালুর চাইতে 30 টাকা কমে কিনলেন, এটাও আন্ডার ভ্যালুড। অর্থাৎ তিনটেই আন্ডার ভ্যালুড। এখন আপনার ভিতর থেকে কোনটা সবচেয়ে ভালো সেটা আপনাকে চট করে বুঝে ইনভেস্ট করতে হবে। এভাবে আমরা মার্কেট থেকে বিভিন্ন শেয়ার নিয়ে সহজেই অ্যানালাইসিসের মাধ্যমে দ্রুত একটা ভালো শেয়ারকে বাছাই করতে পারি, যে ভবিষ্যতে তার গ্রোথ ভালো হবে এবং আমাদেরকেও প্রফিট দেবে। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর আগামী বিনিয়োগের সঠিক দিক নির্দেশনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন। আগামী পর্বে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস এবং তার পরবর্তী পর্বে বাই এবং সেল এন্ট্রি পয়েন্ট সম্পর্কে আলোচনা করব, যাতে করে সঠিক শেয়ার আমরা বাছাই করতে পারি আর সঠিক সময়ে আমরা বিনিয়োগ করতে পারি। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।